প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলায় শিক্ষণ চ্যানেলের আজকের পর্বে। বাংলায় শিক্ষণ চ্যানেলে আমরা সাধারণত বিভিন্ন অ্যাডমিশন টেস্টের কোশ্চেন এবং তার সলভ এবং তার বিশ্লেষণ দিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএসের কোশ্চেনের সলভ এবং বিশ্লেষণও আমরা করে থাকি। তাছাড়াও বিভিন্ন পরীক্ষার আগে তার কোর্স প্ল্যান সাজানো এবং কোর্স প্ল্যানের ওপর ভিত্তি করে কোনো একটি কোর্সের ক্লাস নিয়েও আমরা করে থাকি। ঠিক তেমনভাবেই আজকের পর্বে আমরা ঢাকা ভার্সিটির 2023 সালের বি ইউনিটের ইংলিশ অংশের এমসিকিউ অংশের সলভটা এবং তার সাথে বিশ্লেষণটা আমরা করে থাকব। তাই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। আচ্ছা, ঢাকা ভার্সিটি 2023 সালে বি ইউনিটের ইংলিশ প্রশ্নের সর্বপ্রথম প্রশ্নটি ছিল, দ্য ইমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিলড ড্যাশ এ রেড কার্টেন। তো এটা একটি প্রিপোজিশন রিলেটেড কোশ্চেন এবং এই কোশ্চেনটি অ্যান্সার করার জন্য আমাদেরকে অবশ্যই প্রিপোজিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল সম্পর্কে জানতে হবে। সেটি হচ্ছে, যদি আপনার ড্যাশের পরে কোনো একটি পার্সনের নাম থাকে তবে তার আগে অবশ্যই বাই বসবে। অর্থাৎ যদি এই কোশ্চেনে ওই ড্যাশের পরে কোনো রহিম, করিম অথবা এমন কোনো নাম থাকতো অথবা হিম, হার এরকম প্রোনাউন ইউজ করা হতো, তাহলে সেখানে ড্যাশের স্থলে বসতো বাই। কিন্তু যদি ওই ড্যাশের পরে কোনো একটা ইনস্ট্রুমেন্ট থাকে, সেই ইনস্ট্রুমেন্ট বা অবজেক্ট থাকলে সেই ড্যাশের স্থলে বসবে উইথ। ঠিক তেমনভাবে যদি আমরা কোশ্চেনটির দিকে তাকাই, তাহলে কোশ্চেনে বলা আছে, দ্য ইমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিলড ড্যাশ এ রেড কার্টেন। এখানে রেড কার্টেন হচ্ছে একটি অবজেক্ট বা একটি ইনস্ট্রুমেন্ট, এবং যেহেতু এখানে একটি অবজেক্ট বা ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, সুতরাং এইখানে উত্তরটা হবে উইথ, অর্থাৎ সি নাম্বারটা। সুতরাং পুরো সেন্টেন্সটা হবে এরকম, দ্য ইমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিলড উইথ এ রেড কার্টেন, অর্থাৎ এখানে অ্যান্সার হবে সি নাম্বার। দ্বিতীয় কোশ্চেনে বলা আছে, দ্য বুক শপ সেলস নো বুকস ড্যাশ বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। তার মানে যদি আমরা এটা বাংলা করি তাহলে এরকম দাঁড়ায় যে সেই বইয়ের দোকানটি বাংলা, ফ্রেঞ্চ এবং ইংলিশ ছাড়া অন্য কোনো বই বিক্রি করে না। তার মানে এখানে আমাদের এমন একটা ফ্রেজ বসাইতে হবে যেটাতে আমরা ছাড়াকে বোঝাই, এবং এখানে যে অপশনগুলো আছে, আদার দেন, অ্যানি আদার, সাম আদার, এ ফিউ আদার্স, এর মধ্যে শুধুমাত্র আদার দেন অর্থাৎ এ নাম্বারটা দ্বারাই আমরা ছাড়া বুঝাই। ঠিক আছে, সুতরাং 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে আদার দেন। তৃতীয় কোশ্চেনটিতে বলা আছে, অডিয়েন্সেস আর অ্যাট্রাক্টেড বাই ড্যাশ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড টেন্ডস টু বাই দ্য প্রোডাক্ট ব্লাইন্ডলি। যার অর্থ দাঁড়ায় যে অডিয়েন্স যারা আছে বা দর্শক যারা আছে তারা ওই অ্যাডভার্টাইজমেন্ট দ্বারা অনেক বেশি আকর্ষিত হয় এবং ওই প্রোডাক্টটাকে অন্ধভাবে কিনতে আগ্রহী হয়। এখন কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দ্বারা এই অডিয়েন্সরা আসলে অন্ধভাবে একটা প্রোডাক্ট কিনতে চায়? এখন অপশন দেওয়া আছে ইফিসিয়েন্ট অ্যাডভার্টাইজমেন্ট, 2 নাম্বার দেওয়া আছে ভিগোরিয়াস অ্যাডভার্টাইজমেন্ট, 3 নাম্বারে দেওয়া আছে কালারফুল অর্থাৎ রঙিন অ্যাডভার্টাইজমেন্ট, এবং 2 নাম্বার অ্যাগ্রেসিভ অর্থাৎ আক্রমণাত্মক অ্যাডভার্টাইজমেন্ট। এবং এই 4টা অপশনের মধ্যে সি নাম্বার অপশন অর্থাৎ কালারফুল, এই কালারফুল অ্যাডভার্টাইজমেন্ট দেখে দর্শকরা আসলে অন্ধভাবে কোনো একটা প্রোডাক্ট কিনতে চায়, এটাই সবচেয়ে বেশি মেক সেন্স করে, যার ফলে 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে সি অর্থাৎ কালারফুল। 4 নাম্বার কোশ্চেনে বলা আছে, ইন এভরিডে লাইফ ড্যাশ ইজ নট কনসিডার্ড এ পোলাইট এক্সপ্রেশন। অর্থাৎ আমাদের প্রতিদিনকার জীবনে ঠিক কোন এক্সপ্রেশনটাকে আমরা আসলে ভদ্রচিত এক্সপ্রেশন হিসেবে গণ্য করি না, কিংবা সবসময় ওই এক্সপ্রেশনটাকে আমরা ভদ্র হিসেবে গণ্য করি না। ঠিক আছে, তো সর্বপ্রথমে বলা আছে পার্ডন মি, অর্থাৎ এটা একটা ভদ্র এক্সপ্রেশন, এটা একটা পোলাইট এক্সপ্রেশন, পার্ডন মি। দ্বিতীয়ত বলা আছে মে আই, এখানে অনুমতি প্রার্থনা করা হচ্ছে, অর্থাৎ এটাও একটা ভদ্র এক্সপ্রেশন বা পোলাইট এক্সপ্রেশন। তৃতীয়ত উড ইউ মাইন্ড, এটাও একটা পোলাইট এক্সপ্রেশন। এবং চতুর্থত বলা আছে হারি আপ, এখানে আসলে অনেকটা অর্ডার বোঝায় বা এখানে আমি অর্ডার করতেছি এই ধরনের একটা এক্সপ্রেশনটাকে বোঝায়, যার কারণে প্রতিদিনকার লাইফে আমরা এই হারি আপকে কোনো একটা পোলাইট এক্সপ্রেশন হিসেবে গণ্য করি না। তার ফলে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে ডি অর্থাৎ হারি আপ। পঞ্চম কোশ্চেন, ইটস মেইন পারপোজ ইজ টু গেট ইউ এক্সাইটেড অ্যাবাউট সায়েন্স by doing it rather than simple learning about it. হোয়াট ডাজ ইট রেফার টু? অর্থাৎ এখানে যে সর্বপ্রথমে ইট যে শব্দটা আছে, এই ইট দ্বারা আমি কি বুঝাচ্ছি? সর্বপ্রথমে আছে সায়েন্স ফেয়ার, যেটা একটা বিজ্ঞান রিলেটেড মেলা, সুতরাং এটা আপনাকে বিজ্ঞানের সম্পর্কে এক্সাইটেড করে তুলতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বৈশাখী মেলা, যেখানে আসলে বিজ্ঞান খুব একটা বেশি রিলেটেড না। তৃতীয়ত অলিম্পিয়াড, একটা অলিম্পিয়াড সবসময় আসলে বিজ্ঞান সম্পর্কিত নাও থাকতে পারে। চতুর্থত ইউনিভার্সিটি ফেয়ার বা বিশ্ববিদ্যালয়ের মেলা, বা বিশ্ববিদ্যালয়ের মেলাগুলো সবসময় আপনার আসলে বিজ্ঞান রিলেটেড থাকে না, কিন্তু ওই সায়েন্স ফেয়ারটা সবসময় আসলে বিজ্ঞান রিলেটেড থাকে, যার কারণে 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে এ অর্থাৎ সায়েন্স ফেয়ার।
এবারে 6 নং কোশ্চেন, দ্য এক্সপ্রেশন ইন ডিফায়েন্স মিনস, অর্থাৎ এখানে যে ইন ডিফায়েন্স যে শব্দটা আছে এটা দ্বারা কী বোঝানো হচ্ছে। এখন এই ডিফায়েন্স শব্দটা আমাদের আসছে হচ্ছে ডিফাই নামক শব্দ থেকে, ঠিক আছে, ডিফাই। এখন আমরা ডিফাই দ্বারা আসলে কি বুঝাই? ডিফাই দ্বারা আমরা বুঝাই কোনো একটা কিছুকে নালিফাই করে দাও, অর্থাৎ কোনো একটা কিছু সম্পর্কে রিজেক্ট করে দাও, ঠিক আছে। এটা দ্বারা আমার কাছে ডিফাই বলতে আমরা এই জিনিসটা বুঝাই। এখন এই রিজেক্ট করে দেওয়ার সাথে আসলে কোন জিনিসটা এই অপশনগুলোর মধ্যে সবচাইতে বেশি সম্পর্কিত? সর্বপ্রথমত প্রোটেস্টিং, অর্থাৎ বিরোধিতা করা বা ওইটার বিরুদ্ধে কোনো একটা আন্দোলন করা। তারপর ডিফাইনিং, বিশ্লেষণ করা, যেটা অবশ্যই ডিফাইয়ের সাথে সম্পর্কিত না। অ্যাগ্রিং, অর্থাৎ রাজি হওয়া, যেটাও ডিফাইয়ের সাথে একদম পুরোপুরি উল্টো। এরপর হচ্ছে নডিং। এর মধ্যে শুধুমাত্র প্রোটেস্টিং একটা শব্দ আছে যেটা কিনা আমার ডিফাইয়ের সাথে সম্পর্কিত, যার কারণে 6 নং কোশ্চেনের অ্যান্সার হবে প্রোটেস্টিং, অর্থাৎ ওইটার বিরোধিতা করা, যেটা কিনা ডিফায়েন্সের সাথে সম্পর্কিত। সুতরাং দ্য এক্সপ্রেশন ইন ডিফায়েন্স মিনস প্রোটেস্টিং, অর্থাৎ 6-এর এ নং। 7 নং কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট? ঠিক আছে, অর্থাৎ আপনার যে 4টা সেন্টেন্স দেওয়া আছে এখানে, এই 4টা সেন্টেন্সের কোনটিতে একটা অ্যাডভার্ব উপস্থিত আছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে অ্যাডভার্ব জিনিসটা কি। অ্যাডভার্ব বলতে আমরা এমন একটি পার্টস অফ স্পিচকে বুঝি যে পার্টস অফ স্পিচটা কোনো একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা দ্বারা আমরা কোনো একটা জিনিসের দোষ, গুণ, অবস্থা, এই জিনিসগুলোকে বুঝতে পারি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং সেই শব্দটাকে যে শব্দটা মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব। এখন আমরা প্রথম সেন্টেন্সটা পড়ি, আই ওয়াজ হ্যাপি টু সি দেয়ার চেয়ারফুলনেস। ঠিক আছে, এখানে হ্যাপি যে শব্দটা আছে, এই হ্যাপি শব্দটা হচ্ছে এই সেন্টেন্সের একটা অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে এখানে এই হ্যাপিকে মডিফাই করার মতো অন্য কোনো শব্দ আমি কিন্তু এর আশেপাশে দেখতেছি না। অর্থাৎ ওয়াজ বা টু এর কোনোটাই কিন্তু হ্যাপিকে মডিফাই করে না, যার ফলে এই বাক্যে কোনো ধরনের অ্যাডভার্ব উপস্থিত নাই। বি নাম্বার, আই কুড হেয়ার এ ক্যাকোফনি অফ লাউড ভয়েসেস। এই বাক্যে লাউড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন এই বাক্যে লাউড যেহেতু একটা অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করার মতো অন্য কোনো শব্দ কি আছে? উত্তর হচ্ছে না। এই বাক্যেও লাউডকে মডিফাই করার মতো অন্য কোনো শব্দ নাই যেটাকে লাউডকে মডিফাই করতেছে। সি নাম্বার, হি স্টেড আনইউজুয়ালি লং। এখানে লং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন এই লংকে মডিফাই করার মতো কি কোনো শব্দ আছে? হ্যাঁ, এখানে লংকে মডিফাই করার মতো একটা শব্দ আছে, সেটা হচ্ছে আনইউজুয়ালি। অর্থাৎ লং যেখানে নিজেই একটা অ্যাডজেক্টিভ এবং সেটাকে আনইউজুয়ালি শব্দটার আরও মডিফাই করা হচ্ছে, দ্যাটস ওয়াই এটা একটা অ্যাডভার্ব। অর্থাৎ সি নাম্বার বাক্যে একটা অ্যাডভার্ব উপস্থিত আছে, সেটা হচ্ছে আনইউজুয়ালি। অর্থাৎ 7 নং কোশ্চেনের অ্যান্সার হবে সি। এবারে আসি 8 নং কোশ্চেনে, চেঞ্জড ইনটু ইনডিরেক্ট ন্যারেশন। আই সে টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। ঠিক আছে, তো এখানে ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে বলা হয়েছে। এবং আই সে টু হিম যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এখানে কোনো পাস্ট টেন্স নাই, সুতরাং এর ইনডিরেক্ট ন্যারেশনেও কোনো পাস্ট টেন্স হবে না। এবং প্লিজ বলা আছে, সুতরাং প্লিজের জায়গায় হবে রিকোয়েস্টেড। সো যদি অপশনগুলো দেখি, সি নাম্বার অপশন দেখতেছি যে এখানে বলা আছে আই টোল্ড হিম, এবং যেহেতু এখানে টোল্ড একটা পাস্ট টেন্স চলে আসছে, সুতরাং সি নাম্বার অলরেডি কাটা, সি নাম্বার হবে না। এরপরে বি নাম্বারে যদি দেখি আই রিকোয়েস্টেড, যেটা অলরেডি একটা পাস্ট টেন্স, সুতরাং এটাও হবে না। এরপর এ নাম্বারে যদি দেখি আই টেল হিম প্লিজ ডু নট, অর্থাৎ প্লিজকে এরা চেঞ্জ করে রিকোয়েস্টেড হিসেবে আনে নাই, সুতরাং এ নাম্বারটাও হবে না। সুতরাং একটাই বাকি থাকে যে আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক। এখানে আসলে টু লেখা হয় না, এই নটের পরে টু হবে। আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ 8-এর অ্যান্সার হবে ডি। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, যার মধ্যে 3টা ভুল, আমাদের একটা কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে হবে। এখন দেখতেছি যে এখানে 4টা অপশনের প্রত্যেকটাতে আসলে নো সুনার দেওয়া আছে, সুতরাং আমাদের নো সুনারের নিয়মটাকে দেখতে হবে। আমরা জানি যে নো সুনারের পরে সর্বদা হ্যাড বসে, অর্থাৎ নো সুনারের সাথে হ্যাড থাকাটা হচ্ছে মাস্ট। এখন নো সুনারের সাথে যে 2টা অপশনে হ্যাড নাই, সেই 2টা অপশন আগেই হবে না, সেটা হচ্ছে সি নাম্বার। এখানে নো সুনারের পরে ডিড আছে, সুতরাং এটা হবে না। এবং ডি নাম্বার, এটা নো সুনারের পরে দ্য পুলিশ, তারপরে হ্যাড আছে, এবং যেহেতু দ্য পুলিশ আগে আছে, সেহেতু ডি নাম্বারও হবে না। ঠিক আছে, এরপরে এ আর বি নাম্বারে আছে নো সুনারের পরে হ্যাড, 2টা দেওয়া আছে। এরপরে নো সুনারের পরে আরেকটা নিয়ম হচ্ছে হেডের পরে একটা ভার্ব 3 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এখন এ নাম্বারে বলা আছে নো সুনার হ্যাড দ্য পুলিশ সিন, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। বি নাম্বারে আছে নো সুনার হ্যাড দ্য পুলিশ
সিন, এখানেও পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, অর্থাৎ আমাদেরকে পরবর্তী স্টেপেও যাইতে হবে। পরবর্তী স্টেপ হিসেবে আমরা জানি নো সুনার হ্যাডের সর্বদা দেন বসে, অর্থাৎ THAN, এই দেন বসে নো সুনার হ্যাডের নিয়মে। এখন দ্য নো সুনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিফ দেন দে স্টার্টেড চেজিং হিম, অর্থাৎ এটা একটা সঠিক সেন্টেন্স। এবার বি নাম্বার সেন্টেন্স যদি আমরা দেখি তাহলে এখানে দেনের জায়গায় আসলে দেন আছে, অর্থাৎ THEN আছে, সুতরাং বি নাম্বারও হবে না। সুতরাং সঠিক অ্যান্সার হবে 9 এ। 10 নং কোশ্চেন, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সোশ্যাল ইজ। ঠিক আছে, এখন সোশ্যাল মানে কি? ঠিক আছে, সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, অর্থাৎ যে সহজেই অন্য মানুষের সাথে মিশে যেতে পারে, এই জিনিসটাকে আসলে আমরা সোশ্যাল বোঝাচ্ছি। ঠিক আছে, এখন 1 নং অপশনে আছে অ্যামিকেবল। অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। বি নাম্বার আছে হ্যাপি, যেটা কিনা হচ্ছে যেটা তার বোঝা হচ্ছে খুশি বা সুখী। 3 নাম্বারে আছে সিভিলাইজড, অর্থাৎ সভ্য মানুষ বোঝায়। এবং 4 নাম্বার আছে ইন্টিমেট, অর্থাৎ অন্তরঙ্গ। এবং এই 4টার মধ্যে শুধু অ্যামিকেবল অর্থাৎ বন্ধুত্বপূর্ণ, যে কিনা সবার সাথে মিশতে পারে, এই একটা অপশনই আসলে সোশ্যালের সাথে সিনোনিম হওয়ার জন্য যোগ্য। সুতরাং 10 নাম্বারের অ্যান্সার হবে এ, অর্থাৎ অ্যামিকেবল। Question number 11. Use the appropriate form of verb. The town where I live is very different now. It dash or it change a lot. ঠিক আছে, অর্থাৎ এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বটাকে ইউজ করতে বলা হয়েছে। আমি একটা শহর বর্তমানে বাস করতেছি, অর্থাৎ এখানে প্রেজেন্টটাকে বোঝাচ্ছে, বর্তমানে বাস করতেছি সেটা অনেক বেশি এখন ডিফারেন্ট। ঠিক আছে, এখন এইটা আসলে চেঞ্জ হয়ে গেছে, এবং যে চেঞ্জ হওয়ার পরে আসলে যে ফলাফলটা, সেই ফলাফলটা এখনও বিদ্যমান আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে সরাসরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝানো হচ্ছে, যে একটা শহর যেখানে বর্তমানে বাস করছে এবং সেটা চেঞ্জ হয়ে গেছে, যেটা ফলাফল বর্তমানে বিদ্যমান আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝায়। এবং এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে হ্যাজ চেঞ্জড, অর্থাৎ 11 অ্যান্সার হবে এ, অর্থাৎ হ্যাজ চেঞ্জড। কোশ্চেন নাম্বার 12. দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট ইজ। এখানে ওয়েস্ট একটা ভার্ব হিসেবে আছে, যে ওয়েস্ট। এখন এটার নাউন ফর্মটা কী হতে পারে? সেটা হবে ওয়েস্টেজ, অর্থাৎ 12 অ্যান্সার হবে বি, অর্থাৎ ওয়েস্টেজ। ওকে, কোশ্চেন নাম্বার 13. চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভ সেন্টেন্স। এখানে হচ্ছে প্যাসিভ ফর্ম করতে হবে অ্যাক্টিভ থেকে, খুবই বেসিক। মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং, এটা হচ্ছে সেন্টেন্স, এটাকে প্যাসিভ করতে হবে। এখন প্যাসিভ করার নিয়ম আমরা কি জানি? প্যাসিভ করার জন্য আপনার অবজেক্টটাকে আসলে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। এখানে অবজেক্ট আছে হচ্ছে মি। এখন মিকে যদি আমি সাবজেক্ট হিসেবে ধরি, তাহলে মি অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ধরলে আমার এখানে চলে আসবে হচ্ছে আই। এবং তারপর এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকার কারণে এখানে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার চলে আসবে। এবং যেহেতু এখানে ভার্ব দেখতেছি কেপ্ট, এটা পাস্ট ফর্ম, সুতরাং এখানে চলে আসবে ওয়াজ। ঠিক আছে, একটা পাস্ট ফর্ম আই ওয়াজ। এরপরে হচ্ছে যে ভার্বটা আছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ কেপ্ট দেওয়া আছে, সুতরাং কেপ্টটা আসলে কেপ্ট হিসেবেই থাকবে। আই ওয়াজ কেপ্ট। এরপর হচ্ছে যে এক্সট্রা যে জায়গা শব্দগুলো আছে সেগুলো চলে আসবে। আই ওয়াজ কেপ্ট ওয়েটিং, এখানে এক্সট্রা আছে ওয়েটিং, তারপরে চলে ওয়েটিংয়ের পরে আসবে বাই, এবং বাইয়ের পরে আসবে মাই ফ্রেন্ড। সুতরাং আই ওয়াজ কেপ্ট ওয়েটিং বাই মাই ফ্রেন্ড। এখানে একটা মাত্র অ্যান্সারই আছে যেটা হচ্ছে মেইন অ্যান্সারের সাথে মিলে যায়, সেটা হচ্ছে সি নাম্বারটা, অর্থাৎ 13 অ্যান্সার হবে নাম্বার সি, আই ওয়াজ কেপ্ট ওয়েটিং বাই মাই ফ্রেন্ড। কোশ্চেন নাম্বার 14. ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, এখানে আসলে বিশ্লেষণের কিছু নাই, এখানে হচ্ছে কারেক্টলি স্পেলড ওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে হবে। এবং এখানে আসলে দুইটা ওয়ার্ড আছে যেটা কারেক্ট, সেটা হচ্ছে 14 এ অর্থাৎ এম্বারাস, এবং 14 সি অর্থাৎ কোশ্চেনার। ঠিক আছে, এছাড়া গ্যারান্টি এবং অকারেন্স যেটা লেখার চেষ্টা করা হয়েছিল সেই দুইটা ভুল আছে। এবং এই দুইটার মধ্যে এবং এই কোশ্চেনের এ আর সি এর মধ্যে যে কোনো একটা দাগাইলে এসব নাম্বার পাওয়া যাবে। এম্বারাস এবং কোশ্চেনার এই দুইটাই কারেক্ট হিসেবে আছে। এবারে সর্বশেষ কোশ্চেন, অর্থাৎ 15 নম্বর কোশ্চেন। দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মার্স ইজ। এখানে মার্স হচ্ছে একটা নাউন, অথবা মার্সের বাংলা হচ্ছে মঙ্গল গ্রহ বা মঙ্গল, এবং এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মার্শান, অর্থাৎ 15 সি নাম্বার। মার্শান মানে হচ্ছে মার্স রিলেটেড বা মঙ্গল রিলেটেড, অর্থাৎ 15 নম্বরের অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। তো এরই মাধ্যমে আজকে আমাদের ঢাকা ভার্সিটির 2023 সালের বি ইউনিটের ইংলিশের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ এবং বিশ্লেষণ করা শেষ হলো। আশা করছি এই ভিডিও দ্বারা আপনারা সকলে অনেক বেশি উপকৃত হবেন এবং বাংলা শিক্ষণের সাথেই থাকবেন। ধন্যবাদ।